সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন এরপরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমি আলোচনা নিয়ে আসছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো। আমি তাজিমুল হক, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তা আজকের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যাতে তোমাদের একটা মূল্যায়ন আছে। সেই মূল্যায়নের জন্য আমরা তাড়াতাড়ি আলোচনা করতেছি এই অধ্যায়টা, কারণ এর আগে আমাদের দশম অধ্যায় জানা দরকার ছিল এই অধ্যায় পড়ার জন্য। ফার্স্ট পার্টের দশম অধ্যায় যেহেতু হয় নাই, তাই এই অধ্যায় আলোচনা করার সাথে সাথে আমি দশম অধ্যায়ের কিছু জিনিস নিয়ে আসবো। তোমাদের অষ্টম অধ্যায়ের ক্লাস করেছ, ম্যাডাম পড়াচ্ছিলেন, আমি দেখছি সুন্দর পড়াচ্ছিলেন। তো এই অষ্টম অধ্যায়, ওখানে আলোচনা হয়েছে পদার্থের ধর্ম নিয়ে, কঠিন পদার্থের ধর্ম এবং তরল পদার্থের ধর্ম নিয়ে। গ্যাসীয় পদার্থের ধর্ম এটা নিয়ে আলোচনা হয় ফার্স্ট পার্টের দশম অধ্যায়ে এবং সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে। ফার্স্ট পার্টের দশম অধ্যায়ে, যেটা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এখানে বিভিন্ন চলক, তাপগতীয় অবস্থা বা গ্যাসের অবস্থা, চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটে চলক দ্বারা নিয়ন্ত্রিত এই অবস্থা। তাহলে গ্যাসের অবস্থা জানার জন্য এই তিনটা চলরাশি জানা দরকার ছিল এবং তাদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলা বিভিন্ন বিজ্ঞানী আলোচনায় নিয়ে আসছেন এবং তারা সম্পর্কগুলা প্রতিষ্ঠা করেছেন। বয়েল, চাপ, স্থিররেখা, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। চার্লস আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। রেনো বা চাপের সূত্র, যেটা চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। এরপরে এগুলাকে সমন্বয় করে আদর্শ গ্যাস সমীকরণ পাওয়া গেছে। তারপরে যে কোনো একটা সিস্টেমের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ওখানে আছে, সেই সমীকরণগুলো আমরা লিখতেছি, একটু দেখো। যেমন বয়েলের সূত্র, পি ভি ইজকাল টু ধ্রুবক, অঙ্ক করার জন্য P1 V1 P2 V2, বয়েলের সূত্র। চার্লসের সূত্র, ভি ভাগ টি ইজকাল টু ধ্রুবক, অঙ্ক করার জন্য V1 ভাগ T1 ইজকাল টু V2 ভাগ T2। চাপের সূত্র, পি ভাগ টি ইজকাল টু ধ্রুবক, অঙ্ক করার জন্য P1 ভাগ T1 P2 ভাগ T2। এই দুটো সূত্রকে একাত্রে করে গ্যাসের সমন্বয় সূত্র পাওয়া যায়। সেটা হলো পি ভি ভাগ টি ইজকাল টু ধ্রুবক, এবং যখন পরিবর্তন হয় সিস্টেমটার, তখন P1 V1 ভাগ T1 ইজকাল টু P2 V2 ভাগ T2। এই সম্পর্কগুলা ওখানে আলোচনা করা হয়েছে বা আছে। এরপরে আদর্শ গ্যাস সমীকরণ, পি ভি ইজকাল টু এন আর টি, কোনো একটা সিস্টেমের চাপ, ওই সিস্টেমের আয়তন, মৌল সংখ্যা, মোলার গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা। তাহলে একটা সিস্টেমের এই রাশিগুলোর ভিতরে সম্পর্ক, যে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক হচ্ছে পিভি ইজকাল টু 1/3 mnc স্কয়ার। এই সি আমাদের এই রাশিগুলোর সাথে মনে হয় পরিচয় আছে, তবু আমি বলে দিই, একটা সিস্টেম, সেই সিস্টেমের চাপ পি, আয়তন ভি, যখন তাপমাত্রা স্থির, এটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া।
তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো, এখানে আয়তন চাপ স্থির, এটাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। আয়তন স্থির, সমায়তন প্রক্রিয়া। হয়তো প্রক্রিয়া কি, গ্যাসের এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন, এটাই হলো প্রক্রিয়া। এই পরিবর্তন করলে গ্যাসের চলকগুলার পরিবর্তন হয়। গ্যাসের চলক মানে হচ্ছে, আমরা যদি একটা সিস্টেম নিই, এরপরে আমরা সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পিস্টনযুক্ত একটা সিলিন্ডার, এটা হলো একটা সিস্টেম। এই সিস্টেমে গ্যাস আছে, এই গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, এর মৌল সংখ্যা এন, গ্যাসের প্রত্যেকটা অণুর ভর এম, গ্যাসের আণবিক ভর এম, এগুলো নিয়ে এই রাশিগুলো আমরা পেয়েছি। এটা হচ্ছে ফার্স্ট পার্টের দশম অধ্যায়ের পড়া। দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যায় আর একটু আলোচনা করা হয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছ, সমষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা সমান, তাপমাত্রা স্থির রেখা, সিস্টেমটা পরিবর্তন ঘটবে। সমচাপ প্রক্রিয়া, চাপ স্থির রেখা, চাপ স্থির রেখা, আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন ঘটবে। তারপরে হচ্ছে সমায়তন প্রক্রিয়া, পিস্টনটা সরবে না, এর ভিতরের পরিবর্তন, সমায়তন প্রক্রিয়া। এরপরে এই সিস্টেমে আমরা এই দুটোকে একাত্তর করে পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ পাওয়া গেছে। যে কোনো একটা সিস্টেমের চাপ এবং আয়তন, এবং সি হচ্ছে গ্যাস অণুর মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। তাহলে এই রাশিগুলা ওখানে যখন দশম অধ্যায়ে পড়ানো হবে আরো ব্যাপকভাবে জানবা। আমাদের এখানে কিছুটা দরকার হতে পারে, তাই আমরা আগে আলোচনা করে নিলাম। এখানে কিন্তু আরেকটা প্রক্রিয়া নাই, যেটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইটা অনুপস্থিত। তাপগতিবিদ্যায় এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করা হবে, এটা দশম অধ্যায়ে নাই। আমরা এবার আসি তাপগতিবিদ্যার যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো সম্পর্কে। তাপমাত্রা পরিমাপের নীতি, তাপমিতিক ধর্ম, কয়েকটা থার্মোমিটারের নাম, পরিচয় এবং তাদের তাপমাত্রা পরিমাপের পরিসর, থার্মোমিটার তৈরির মূলনীতির সমীকরণ, তাপগতিবিদ্যার শূন্য সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতীয় ব্যবস্থা, স্থানাঙ্ক এবং প্রক্রিয়া বা পরিবর্তন, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নো ইঞ্জিন, তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর, এন্ট্রপি, এই টপিকগুলো নিয়ে এই অধ্যায়। এবার আমরা আলোচনায় আসি। এটি হচ্ছে কন্টেন্ট। এখান থেকে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো তাপীয় সিস্টেমের ধারণা জানতে পারবো, অভ্যন্তরীণ শক্তির ধারণা তুমি পাবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং শক্তির নিত্যতা ব্যাখ্যা করতে পারবা, তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা এবং তাপমাত্রার ধারণা জানতে পারবা, সিস্টেমের তাপ নির্ণয় করতে পারবা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানতে পারবা, কাজ জানতে পারবা এবং তাদের মধ্যকার সম্পর্ক জানতে পারবা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ তাপ কোন দিকে প্রবাহিত হয়, এই সম্পর্কে তথ্য পাওয়া যাবে। প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ভিতরে পার্থক্য জানা যাবে, কার্নো চক্রের মূলনীতি এবং কার্নো ইঞ্জিনের দক্ষতা জানা যাবে, তাপ ইঞ্জিন রেফ্রিজারেটরের কার্যপদ্ধতির মূলনীতি জানা যাবে, এন্ট্রপি মানে হচ্ছে পরিবেশের বিশৃঙ্খলা, এ সম্পর্কে জানা যাবে। তাহলে আমাদের এগুলো হচ্ছে শিখন ফল। এবার আমরা
দেখি, আলোচনায় নিয়ে আসি। প্রথমে আমরা তাপমাত্রা কাকে বলি। এটা হচ্ছে পদার্থের একটা ধর্ম। যে ধর্মের সাহায্যে কোনো একটা পদার্থের তাপীয় সমতা জানা যায় তাকে বলা হয় তাপমাত্রা। এখন তোমাকে যদি হঠাৎ করে কেউ বলে তাপমাত্রা কি, এক কথায় বলবো আমরা তাপমাত্রা হচ্ছে একটা তাপগতীয় চলক। আমাদের সবারই জানা তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ছোট ক্লাসে তোমরা জেনেছ। আর তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার সম্পর্কে এখানে তোমাদের আলোচনায় নিয়ে আসতে হয়েছে কিছু, কারণ এখানে কিছু তাপমাত্রা পরিমাপের কয়েকটা যন্ত্র সম্পর্কে বর্ণনা আছে। তাহলে থার্মোমিটার কিভাবে তৈরি হয়, কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? থার্মোমিটার তৈরি হয় কোনো পদার্থের ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, যে ধর্মটাকে বলা হয়েছে তাপমিতিক ধর্ম। তাহলে তাপমিতিক ধর্ম কি? এক কথায় আমরা যদি সংক্ষেপে বলতে চাই, তাপমিতিক ধর্ম হচ্ছে সকল পদার্থের না, কিছু কিছু পদার্থের, সকল ধর্ম না, কিছু কিছু ধর্ম তাপমাত্রার পরিবর্তনে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। সেই পরিবর্তন লক্ষ্য করে, পরিমাপ করে আমরা ওই বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে যে ধর্মগুলার পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা যায়, সেই ধর্মগুলাকে বলা হয় তাপমিতিক ধর্ম। আমরা জানব কতগুলো তাপমিতিক ধর্ম, এবং যে সকল পদার্থের এই তাপমিতিক ধর্ম আছে তাদেরকে বলা হয় তাপমিতিক পদার্থ। এবার আমরা আলোচনায় আসি। দেখো, থার্মোমিটার এবং যে সকল তাপমিতিক পদার্থ ব্যবহার করা হয়েছে সেগুলা, তাদের ধর্ম এবং তাপমাত্রা পরিমাপের পাল্লা। তাহলে প্রথমেই আমরা কয়েকটা থার্মোমিটার সম্পর্কে ধারণা দিই। দেখো, তরল থার্মোমিটার, ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার, রোদ থার্মোমিটার, থার্মোকাপল, থার্মিস্টার, বিকিরণ পাইরোমিটার, এগুলো হচ্ছে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম। এবং তাপমিতিক পদার্থ, তরল থার্মোমিটার আমাদের সবারই দেখা, যেটা দ্বারা আমরা জ্বর পরিমাপ করি। সেখানে দেখবা যে নিচে পারদ আছে অথবা অ্যালকোহলও ব্যবহার করা হয়। এবং দেখবা যে এগুলা ব্যবহার করলেই পারদে হাত দেওয়ার সাথে সাথেই, পারদ এর যে থাকে ওটার নাম হচ্ছে বাল্ব, ওই বাল্বে হাত দেওয়ার সাথে সাথেই নলের ভিতর দিয়ে পারদ উপরে উঠতে থাকে। কি হলো যে পারদ উপরে উঠতে থাকলো? আয়তন বাড়ে। তাহলে তাপমাত্রার পরিবর্তনে আয়তন বাড়ে, কিন্তু নলের ভিতর দিয়া পারদ উপরে উঠতে থাকে, পরিমাপ করা হয় তার উচ্চতা। তাহলে আমাদের তরল থার্মোমিটার, এখানে ব্যবহার করা হয় পারদ এবং অ্যালকোহল, পরিমাপ করা হয় তরল স্তম্ভের দৈর্ঘ্য। এর সাহায্যে যে তাপমাত্রা পরিমাপ করা হয় -30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয়। ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার মানে হচ্ছে কি, দেখো, ধ্রুব আয়তন যদি স্থির থাকে তাহলে আমাদের সম আয়তন প্রক্রিয়া, রেনল্ডস সূত্র বা চাপের সূত্র, এখানে ব্যবহার করা হয় আদর্শ গ্যাস। কোনো একটা সিস্টেমে আদর্শ গ্যাস নেওয়া হয় এবং ধ্রুব আয়তন, তাহলে গ্যাসের চাপ, তাপমাত্রার সাথে সাথে গ্যাসের চাপের পরিবর্তন হয়। আমরা সমীকরণটা দেখলেই দেখতে পাবো, P/T = ধ্রুবক, এটাকে লেখা যায় P সমানুপাতিক T। P সমানুপাতিক T, P সমানুপাতিক T, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রা বাড়ে যদি কোনো একটা সিস্টেমের আয়তন স্থির থাকে। তাহলে এই ধর্ম পরিমাপ করে কোনো একটা সিস্টেমের চাপ, কোনো একটা সিস্টেমের যে
পদার্থ নেওয়া হয়েছে সিস্টেমের ভিতরে, কার্যনির্বাহক বস্তু, এটার নাম এই গ্যাস, এটাকে বলা হয় কার্যনির্বাহক বস্তু। এই বস্তুর চাপ নির্ণয় করলে তাপমাত্রা জানা যাবে। এই নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ধ্রুবায়তন গ্যাস থার্মোমিটার, এবং এর সাহায্যে জানা যায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। রোদ থার্মোমিটার, প্লাটিনাম তার। তাহলে তাপমিতিক পদার্থ হচ্ছে প্লাটিনাম তার, তাপমিতিক ধর্ম রোদ। আমাদের সবারই জানা আছে প্লাটিনাম তার আগে যে বাল্বগুলো ছিল সেই বাল্বগুলোতে ব্যবহার হতো, এবং তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, রোদ বাড়লে সেই উত্তাপ বাড়ে, প্লাটিনাম তারটা জ্বলতে থাকে, উত্তপ্ত হতে থাকে এবং সেখান থেকে আলো ছড়াতে থাকে। তাহলে রোদ থার্মোমিটারে তাপমিতিক পদার্থের নাম কি? প্লাটিনাম তার। তা তাপমিতিক ধর্ম, যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা রোদ। এর সাহায্যে -200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করা যায়। থার্মোকাপল, কাপল মানে যুগল, জোড়া। আমরা এটা দেখি, ভিন্ন পদার্থের দুটি তার। তাহলে ভিন্ন পদার্থের দুইটি তার, এ হলো একটা তার, এ হলো একটা তার, দুটা তার জোড়া লাগানো হচ্ছে, এর নাম হচ্ছে তাপ যুগল। তাহলে এই তাপ যুগলের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। এখানে তাপমিতিক ধর্ম, তাহলে ভিন্ন পদার্থের দুটা তার, কপার, লোহা, দুটা ভিন্ন ধাতব পদার্থ, তাদেরকে সংযুক্ত করা হয়েছে, এর নাম হচ্ছে তাপ যুগল। এদেরকে যদি এ অবস্থায় একটা নিম্ন তাপমাত্রায় একটা যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হবে, সে তাপমাত্রায় আমরা সেই তাপমাত্রায় এই যুগল বা জয়েন্টটা যদি আমরা বসিয়ে দিই, যার তাপমাত্রা হচ্ছে টি। এখন দেখা গেল এখানে একটা ঘটনা ঘটে যে এই অবস্থায় এদের ভিতরে একটা বিদ্যুৎ প্রবাহ ঘটে। তাহলে বিদ্যুৎ প্রবাহ যখনই সৃষ্টি হয়, আমাদের জানতে হবে ওখানে তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। সেই ইলেকট্রোমোটিভ ফোর্স পরিমাপ করা যায়। তাহলে এই ইলেকট্রোমোটিভ ফোর্স পরিমাপ করা যায়, এটা পরিমাপ করে সেই তাপমাত্রা টি নির্ণয় করা হয়। তাহলে পরিমাপযোগ্য রাশি হচ্ছে কি? তাপীয় তড়িৎচালক শক্তি, কোন সময় বলা হয় তাপীয় তড়িৎচালক বল। এর সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় -250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করা হয়। থার্মিস্টার, থার্মিস্টার এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করার একটা যন্ত্র, অর্থাৎ থার্মোমিটার। এখানে অর্ধপরিবাহী পদার্থ। তাহলে পদার্থের শ্রেণী বিভাগ, বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। যার ভিতর দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয় পরিবাহী, যার ভিতর দিয়ে আংশিক তড়িৎ প্রবাহিত হয় অর্ধপরিবাহী, আর যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না সেটা হলো কুপরিবাহী। তাহলে আমাদের থার্মিস্টার, এই থার্মোমিটার ব্যবহার করা হয় অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর একটা বৈশিষ্ট্য, তাপমাত্রা বাড়লে তার রোধ কমে। তাহলে তাপমিতিক ধর্ম রোধ, তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক। তাপমাত্রা বাড়লে রোধ কমে, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক থেকেই থার্মোমিটারটা তৈরি করা হয়েছে, যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয়। পাইরোমিটার,
পাইরোমিটার, এখানে পাইরোমিটার দুই ধরনের আছে, একটা আলোকীয় পাইরোমিটার, একটা বিকিরণ পাইরোমিটার। আমাদের এখানে বিকিরণ পাইরোমিটারটা নিয়ে আসা হয়েছে। তাহলে বিকিরণ পাইরোমিটার কোন একটা বস্তু, আমরা যে বস্তুগুলা, যে থার্মোমিটারগুলো আলোচনা করলাম, তরল থার্মোমিটার, ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার, রোদ থার্মোমিটার, থার্মোকাপল, থার্মিস্টার, এগুলা সবগুলাই যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হবে তাদেরকে স্পর্শ করতে হবে। হ্যাঁ, স্পর্শ করে তার তাপমাত্রা নির্ণয় করা যায়। শুধু বিকিরণ পাইরোমিটার বা পাইরোমিটার ওই বস্তুকে স্পর্শ না করেই তার তাপমাত্রা পরিমাপ করা যায়। হ্যাঁ, তাহলে পাইরোমিটার হচ্ছে একটা থার্মোমিটার, যে থার্মোমিটারের সাহায্যে কোনো বস্তুকে স্পর্শ না করেই তার তাপমাত্রা পরিমাপ করা যায়। এখানে তাপমিতিক পদার্থ হচ্ছে কৃষ্ণকায় পাত। কৃষ্ণকায় পাত, আসলেই কৃষ্ণকায় পাত জিনিসটা কি? কৃষ্ণকায় পাত, পাত তো আমরা সবাই বুঝি, চ্যাপ্টা একটা জিনিস, পাতা, এই পাত কৃষ্ণ বস্তু। তাহলে কৃষ্ণ বস্তু, কৃষ্ণ মানেই হয়তো আমাদের ধারণা হয় কালো বস্তু, আসলে কালো বস্তু না। কৃষ্ণ বস্তু ফিজিক্সের ভাষায় হ্যাঁ, যে বস্তু তাপ শোষণ করে। তাহলে তাপ চলে, আমাদের তাপের একটা চলন প্রক্রিয়া হচ্ছে বিকিরণের মাধ্যমে। চুলায় আগুন আছে অথবা এক জায়গাতে তাপ উৎপন্ন হচ্ছে, ওখান থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকলে গায়ে তাপ অনুভব করি। মানে হচ্ছে কি, ওখান থেকে তাপ বিকিরণের মাধ্যমে আমাদের গায়ে পড়তেছে, তাপ শোষণ করতেছে, আমরা গরম অনুভব করতেছি। তাহলে এই যে তাপ বিকিরণের মাধ্যমে কোনো একটা বস্তুর উপর আপতিত হলে ওই বস্তু তাপ শোষণ করে। তাহলে যে সকল বস্তু তাপ শোষণ করে তাদেরকে বলা হয় কৃষ্ণ বস্তু। হ্যাঁ, এখন কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু আর কৃষ্ণ বস্তু। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু হচ্ছে যতগুলা বিকীর্ণ তাপ ওই বস্তুর উপর আপতিত হবে সবগুলাই যদি সে শোষণ করে, এটাকে বলা হবে আদর্শ কৃষ্ণ বস্তু। বিকীর্ণ তাপ আসে কোনো বস্তুর উপর পড়লো, যদি পড়ার পরে কি হয়, তিনটা ঘটনা ঘটতে পারে। শোষণ করবে, ওখানে পড়ার পরে প্রতিফলিত হতে পারে, আবার ভেদ করে চলে যেতে পারে। অর্থাৎ অ্যাবজর্পশন, রিফ্লেকশন এবং ট্রান্সমিশন, এই যে ঘটনাগুলা, তাহলে যাই ঘটুক না কেন, অ্যাবজর্পশন হলেই, শোষণ করলেই সেটা হলো কৃষ্ণ বস্তু। আর ওই ধরনের বস্তুর পাতই হচ্ছে কৃষ্ণকায়া পাত। বোঝা গেছে? তাহলে আমাদের কৃষ্ণকায়া পাত, এবং এখান থেকে হচ্ছে তাপমিতিক ধর্ম হচ্ছে উত্তপ্ত বস্তুর বিকিরণ। এর সাহায্যে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে এই যে আমাদের একটা চার্ট, এই ধরনের চার্ট বা ছক বা এই ধরনের সন্নিবেশ খুব মনোযোগ সহকারে পড়তে হয়। কারণ এখান থেকে দেখা গেল যে অনেক এমসিকিউ হতে পারে, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে থার্মিস্টার কাকে বলে, থার্মোকাপল কাকে বলে, এই ধরনের প্রশ্ন হতে পারে, বহুবার আসছে পরীক্ষায়। এখন আমাদের যেটা একটু আলোচনা করে দিই, এই ছক থেকে তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, এর মাঝে একটা গ্যাপ, সেটা হলো তাপমাত্রা। তাহলে নিম্ন তাপমাত্রা, তাপমাত্রার আগে নিম্ন, এটা লাগিয়ে নিম্ন তাপমাত্রা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে নিম্ন তাপমাত্রা, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ঊর্ধ্বের তাপমাত্রাকে বলা হয় উচ্চ তাপমাত্রা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এই চারটা, লক্ষ্য করো, দেখো, তাহলে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য যে থার্মোমিটার গুলা ব্যবহার করা হবে সেটা কোনগুলা? তরল থার্মোমিটার দ্বারা আমরা উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে পারবো না।
ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার দ্বারা আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারবো। রোদ থার্মোমিটার দ্বারা আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারবো। থার্মোকাপলের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যাবে। থার্মিস্টার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যাবে না। বিকিরণ পাইরোমিটার, এটার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যাবে। তাহলে আমাদের যে 6টা থার্মোমিটার আলোচনা করলাম, এই থার্মোমিটারগুলোর সাহায্যে আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারবো না 2টা থার্মোমিটারের সাহায্যে। একটা হচ্ছে তরল থার্মোমিটার আর একটা হলো থার্মিস্টার। দেখা গেলো এরকম 4টা নাম দেওয়া বললো যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যাবে না কোন থার্মোমিটারের সাহায্যে? রোদ থার্মোমিটার, থার্মোকাপল, থার্মিস্টার, বিকিরণ পাইরোমিটার। একটা এমসিকিউ। উত্তর হলো থার্মিস্টার। দেখা গেছে রোদ, রোদ থার্মোমিটারে রোদ ব্যবহার করা হয়েছে, থার্মিস্টারও রোদ ব্যবহার করা হয়েছে। তাহলে ধর্ম দুটো এক, তাপমিতিক ধর্ম এক, কিন্তু রোদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, আর থার্মিস্টারে তাপমাত্রা বাড়লে রোদ কমে। আচরণ ভিন্ন ধর্মে। এখন আমরা যাই হোক, আমরা এই 4টা আলোচনা করলাম। এই 4টা থেকে মধ্যে মধ্যেই 2-1 মার্কের প্রশ্ন হয়। তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা, একটু চিন্তা করে জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। এবার আমরা দেখি আমাদের এই যে থার্মোমিটার, তাহলে থার্মোমিটার বা তাপমাত্রা পরিমাপের মূলনীতি। এই তাপমাত্রা পরিমাপ করা হয় 1 বিন্দুর সাপেক্ষে, 2 বিন্দুর সাপেক্ষে। তাহলে 1 বিন্দু কি জিনিস আর 2 বিন্দুই বা কি জিনিস? তাহলে তাপমাত্রা পরিমাপ করার যে যন্ত্রগুলা তৈরি হয়েছে, সেই যন্ত্রগুলার 2টা মূলনীতি আছে। এটা 1 বিন্দুর সাপেক্ষে এবং 2 বিন্দুর সাপেক্ষে। এই মূলনীতির এই জিনিসগুলার উপর ভিত্তি করে এদের ফর্মুলা পাওয়া যায়। তাহলে 1 বিন্দুর সাপেক্ষে এক বিন্দুর সাপেক্ষে সেই 1 বিন্দু কি? ওই বিন্দুটার নাম হচ্ছে ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দু সে যে তাপমাত্রা পরিমাপ করার জন্য, ত্রৈধ বিন্দু তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এবং এর উপর ভিত্তি করে সমীকরণ তৈরি করা হয়েছে এবং সেই সমীকরণ ব্যবহার করে কিছু ধর্ম জানাই ওই বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যাবে। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো, তাহলে প্রথমেই আমরা জানি ত্রৈধ বিন্দু কি। সাথে সাথে অনেক সময়তে পানির ত্রৈধ বিন্দু, তাহলে আমরা ত্রৈধ বিন্দু পদার্থের 3টা অবস্থা, যে কোনো পদার্থের 3টা অবস্থা, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। হয়তো অনেক সময়তেই কিছু কিছু পদার্থ আছে যে তরল থেকে সরাসরি গ্যাস হয়, তাকে কঠিন অবস্থায় পাওয়া যায় না। এরকম কিছু ব্যতিক্রম আছে। নর্মালি হচ্ছে কি, পদার্থের 3টা অবস্থা: কঠিন বস্তু, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। এই কঠিন বস্তুকে তাপ দিলে সে তরল হয়ে যাবে। তরলকে আরো তাপ দিলে বাষ্প বা গ্যাস হয়ে যাবে। বায়বীয় অবস্থা, বায়বীয় অবস্থার পরে একে আরো একটা তাপ দেওয়ার পরে সে গ্যাসে রূপান্তরিত হয়। তা আমাদের
একটা পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। দেখা গেছে এটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায়, তাহলে একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় একই পদার্থের তিনটা অবস্থাকে একসাথে পাওয়া যায়। তাহলে আমরা আবারও বলি কথাটা, একটা পদার্থ তার তিনটা অবস্থা, একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ। তাহলে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রায় একই পদার্থের তিনটা অবস্থা একসাথে থাকে। যে তাপমাত্রায় থাকে তার নাম হচ্ছে ত্রোধবিন্দু। তাহলে ত্রোধবিন্দু কি? উত্তর তাপমাত্রা, এটা নির্দিষ্ট তাপমাত্রা। শর্ত হচ্ছে কি, একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় তিনটা অবস্থা একসাথে পাওয়া যাবে, তিনটা অবস্থাকে একসাথে পাওয়া যাবে, তার নাম হচ্ছে ত্রোধবিন্দু। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা ত্রোধবিন্দু সম্পর্কে একটু ধারণা দিলাম। এবার এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। পানির ত্রোধবিন্দু, পানির তিনটা অবস্থা, কঠিন অবস্থা বরফ, তরল অবস্থা পানি, বায়বীয় অবস্থা বাষ্প। তাহলে এই হচ্ছে পানির তিনটা অবস্থা। এই তিনটা অবস্থা একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় একসাথে পাওয়া যায়। আমরা যদি দেখি 4.58 মিলিমিটার পারদ চাপ, এই চাপে আমরা এই তাপমাত্রাটা নাম দিলাম 273.16 কেলভিন। এই তাপমাত্রায় বরফ, পানি এবং বাষ্প একসাথে পাওয়া যায়। তাই এই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রোধবিন্দু। হ্যাঁ, ত্রোধ ইংরেজি হচ্ছে ট্রিপল, তাহলে ট্রিপল পয়েন্ট, তাই একে টি আর দিয়ে সংক্ষেপে লিখলাম। তাহলে টি টি আর মানে পানির ত্রোধবিন্দু, মানে পানির একটা তিনটা অবস্থা পাওয়া যায়, তার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেই তাপমাত্রাটা হলো 273.16 কেলভিন। এখন এর সাহায্যে কি হবে, তাপমাত্রা পরিমাপ করার সমীকরণ পাওয়া যায়। এই ত্রোধবিন্দু তো একটা তাপমিতিক ধর্ম, যে কোনো একটা তাপমিতিক ধর্ম। হ্যাঁ, এই ত্রোধবিন্দুতে তাপমিতিক ধর্ম এক্স ট্রিপল। তাহলে এই এক্সটা কি? ওই পদার্থের একটা তাপমিতিক ধর্ম। তাহলে এটা ত্রোধবিন্দুতে একটা তাপমিতিক ধর্ম, তার মান নির্দিষ্ট যে কোনো পদার্থের জন্য। অর্থাৎ তাহলে এক বিন্দু সাপেক্ষে মানে হচ্ছে কি, এই একটা ধর্ম এবং একটা তাপমাত্রা জানা। এরকম যে কোনো পদার্থের ত্রোধবিন্দু মানেই তার তাপমাত্রা নির্দিষ্ট এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় কিছু তাপমিতিক ধর্মের মান নির্দিষ্ট। সেই নির্দিষ্ট তাপমিতিক ধর্মটা হলো এক্স ট্রিপল। তাহলে এই দুটা জানা না অজানা? এই দুটো আমাদের জানা। এখন দেখা গেল যে আমরা এটা নির্দিষ্ট তাপমাত্রায় টি, এই তাপমাত্রায় তার তাপমিতিক ধর্ম এক্স আমরা পেলাম পরীক্ষার সাহায্যে।
তাহলে টি তাপমাত্রায় আমরা যে পদার্থটা নিয়েছি পানি, পানির তিনটা অবস্থা, টি তাপমাত্রায় সেই পানির তাপমাত্রিক ধর্ম এক্স জানা। এখন এই এক্স যদি আমরা জানতে পারি, ওই তাপমাত্রাটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে যেহেতু এরা তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্মই হচ্ছে তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, তাহলে পরে টি সমানুপাতিক এক্স, টি ট্রিপল সমানুপাতিক এক্স ট্রিপল। তাহলে এই যে আমরা দুটা শর্ত, এই দুটা শর্তকে যদি আমরা এবার একাত্রে করি, এর একটা সমীকরণ পাওয়া যায়। দেখো, আমরা যদি 2 নম্বরকে ভাগ করি 1 দিয়া, যে জিনিসটা দাঁড়ায় টি ভাগ টি ট্রিপল এক্স ভাগ এক্স ট্রিপল, টি ইজ ইকুয়াল টু এক্স ভাগ এক্স ট্রিপল ইন্টু টি ট্রিপল। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা পরিমাপ করার এটা একটা সমীকরণ। এর উপর ভিত্তি করে আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। ওই বস্তু তাহলে কি জানা থাকতে হবে? জানা থাকতে হবে ত্রোধবিন্দু তাপমাত্রা কত, ত্রোধবিন্দুতে ধর্মটা কত, যে কোনো তাপমাত্রায় ওই ধর্মটা কত। এখন জানা এটা পরিমাপ করা হলো, কারণ এগুলা হচ্ছে নির্দিষ্ট মান। এগুলা একটা পদার্থের জন্য কখনো পরিবর্তন হয় না। এই মানগুলা বসিয়ে দিলেই আমাদের তাপমাত্রা পেয়ে যাবে। এখন দেখো, এই তাপমাত্রাটা আসে কেলভিন স্কেলে, যেহেতু ত্রোধবিন্দুর তাপমাত্রাটা কেলভিন স্কেলে। তাহলে এক বিন্দু সাপেক্ষে যে থার্মোমিটার সমীকরণ আমরা পেলাম, সেই সমীকরণ থেকে যে তাপমাত্রা পাওয়া যায় সেটা হলো কেলভিন স্কেলের তাপমাত্রা। এখন যদি আমরা চাপ দিয়ে লিখি, ফর্মুলাটা দাঁড়াবে টি চাপ ট্রিপল টি ট্রিপল। একইভাবে আমরা এই তাপমাত্রিক ধর্মগুলা আয়তন হলে আয়তন দিয়ে আমরা সমীকরণটা লিখতে পারি, রোধ হলে রোধ দিয়ে লিখতে পারি। এখন কি তথ্য দেওয়া থাকবে তারপর ভিত্তি করে সমীকরণ লিখে আমরা সেই তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এটাকে বলা হয়েছে এক বিন্দু সাপেক্ষে থার্মোমিটার তৈরির মূলনীতির সমীকরণ। এবার 2 বিন্দু সাপেক্ষে, দুই বিন্দু সাপেক্ষে থার্মোমিটার তৈরির সমীকরণ। তাহলে দুটা বিন্দু কি কি? একটাকে বলা হয়েছে গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ গলতে আরম্ভ করে, গলনাঙ্ক। এর আরেকটা নাম হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। দুই, স্ফুটনাঙ্ক। এর আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক।
তাহলে গলনাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাহলে এই হচ্ছে দুই বিন্দু, 1 2 দুই বিন্দু সাপেক্ষে থার্মোমিটার তৈরির মূলনীতির সমীকরণ। এখন আমরা দেখি এটার সাহায্যে কি হবে তাপমাত্রা পরিমাপ করার সমীকরণ পাওয়া গেছে। এগুলোকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আইস পয়েন্ট ইংরেজিতে। তাহলে আইস পয়েন্ট আমরা ধরলাম, তাহলে আইস পয়েন্ট সেই তাপমাত্রা হলো টি আইস, সংক্ষেপে ছোট্ট করে লিখলাম টি আই। আই দ্বারা বোঝানো হয়েছে আইস, টি দ্বারা তাপমাত্রা, তাহলে এটা হলো নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক টি স্টিম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে কোনো তাপমাত্রা টি, যে তাপমাত্রাটা আমরা পরিমাপ করব। তাহলে আমাদের থার্মোমিটার তৈরির প্রথমেই আমরা বলেছি যে থার্মোমিটার তৈরি করা হয় তাপমাত্রিক ধর্ম পরিমাপ করে। তাহলে আমরা প্রথমেই আইস পয়েন্টে তাপমাত্রিক ধর্ম এক্স দিয়ে লিখলাম আমরা এক্স আই। স্ফুটনাঙ্কে তাপমাত্রিক ধর্ম এক্স এস, টি তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম এক্স। তাহলে এই ধর্মগুলোর সাথে তাপমাত্রার সম্পর্ক কি? নিয়মিতভাবে পরিবর্তিত হয়। তাহলে নিয়মিতভাবে বাড়লে বাড়বে, কমলে কমবে। যদি বাড়ে তাহলে আমরা এগুলাকে বলতে পারি এরা সব সমানুপাতিক। এবার এই দুটার পার্থক্য, টি মাইনাস টি আইস, তাহলে এদের ধর্মের পার্থক্য সমানুপাতিক। টি তাপমাত্রায় এক্স টি দিয়ে লিখলাম। তাহলে তাপমাত্রিক ধর্মগুলা নিম্ন স্থিরাঙ্কে এক্স আই, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম পয়েন্টে এক্স এস, যে কোনো তাপমাত্রা টি যেটা পরিমাপ করব এক্স টি তাপমাত্রিক ধর্ম। আবার আমরা লিখতে পারি, এই দুটা থেকে আমরা লিখতে পারি টি এস টি আই, এই দুটার পার্থক্য এদের তাপমাত্রিক ধর্মের পার্থক্যের সমানুপাতিক। এবার এই দুটা সমীকরণ আমরা ভাগ করে দিলাম, যে সমানুপাতিক চিহ্নগুলো কেটে গেল, এই একটা সমীকরণ পেলাম। এবার এই সমীকরণটাকে সাজালেই যে সমীকরণটা পাওয়া যায়, দেখো T is equal to x minus x ice x t, x s minus x I
আমরা আরেকটা ছোট্ট সংজ্ঞা জানি, মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কি? মৌলিক ব্যবধান হচ্ছে টি অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, এই দুই তাপমাত্রার পার্থক্যের নাম হচ্ছে মৌলিক ব্যবধান। একে এন দিয়ে লেখা হয়। তাহলে এন দিয়ে যদি আমরা লিখি, তাহলে এবার এটার পরিবর্তে এন দিয়ে লিখলে এবার সমীকরণটা আসলো এক্স টি এক্স আইস এক্স এস এক্স আইস এন, এটার নাম হচ্ছে মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান কি? নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই দুটার পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। এখন আমরা নিয়ে আসি, দেখো তাহলে দুই বিন্দু সাপেক্ষে থার্মোমিটার তৈরি করার এটা হচ্ছে সমীকরণ, মূল সমীকরণ। এবার বিজ্ঞানী সেন্টিগ্রেড, ওনার নাম অনুসারে বিজ্ঞানী সেলসিয়াস, ওনার নাম অনুসারে যে থার্মোমিটার তৈরি করেছেন সেটাকে বলা হয় সেলসিয়াস থার্মোমিটার। উনি নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মৌলিক ব্যবধানগুলোকে কিভাবে ধরে দেখেছেন। নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এটাকে উনি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ককে উনি ধরলেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঊর্ধ্ব স্থিরাঙ্ক একে ধরলেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মৌলিক ব্যবধান এন 100। সমীকরণে বসিয়ে দাও, সমীকরণে বসিয়ে দিলে যে সমীকরণটা পাওয়া যায় সেই সমীকরণটা হলো এক্স টি মাইনাস এক্স আইস এক্স এস মাইনাস এক্স আই 100, এটা হলো 0 এত ডিগ্রি সেন্টিগ্রেড। দুই বিন্দু সাপেক্ষে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল তার মূলনীতির সমীকরণ। তাহলে আমাদের এখান থেকে তাপমাত্রা খালি তিনটা তাপমিতিক ধর্ম, নিম্ন স্থিরাঙ্কে কত, ঊর্ধ্ব স্থিরাঙ্কে কত, এবং আমরা যে তাপমাত্রাটা নির্ণয় করব ওই তাপমাত্রাই তার তাপমিতিক ধর্ম কত। তাহলে এই তাপমিতিক ধর্মগুলো পরিমাপ করে তাপমাত্রা নির্ণয় করা যায়। এরপর ভিত্তি করেই থার্মোমিটারগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানী ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, মৌলিক ব্যবধান 180। এর প্রত্যেক ভাগের নাম হচ্ছে, তাহলে মৌলিক ব্যবধানকে 180 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় সেটা হলো 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যদি তোমাকে বলা হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড কাকে বলে, এখান থেকে তুমি কি সংজ্ঞা দিবা, কি লিখবা? তাহলে আমরা লিখব যে থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মৌলিক ব্যবধান 100 - 0 100, এই মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের নাম হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা দাঁড়ালো
এক্সটি, এক্স আইস, এক্স স্টিম, এক্স আইস 180 প্লাস টিআই 32। তাহলে আমরা আমাদের এই অধ্যায়ের প্রথমে আমরা দেখাইছি আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়ের ভিতরে ছিল তাপমাত্রা পরিমাপের মূলনীতি, তারপরে বিভিন্ন ধরনের থার্মোমিটার, সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে খুব সহজ এই অঙ্কগুলো ধর্মগুলো বসিয়ে দিলেই ফর্মুলাতে তাপমাত্রা নির্ণয় করা যাবে। এবার আমরা দেখি, এখন আসলাম আমাদের মূল পড়াতে। মূল পড়া বলতে হচ্ছে তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যা কাকে বলে? তাপ গতি, তাপের সাহায্যে গতি। কোনো একটা বস্তুতে আমরা যদি তাপ দিই কি হবে? কোনো একটা বস্তুতে তাপ দিলেই ওই বস্তুর ভিতরের কণাগুলা, অণুগুলা গতিশীল হবে, কম্পিত হবে, এই ঘটনাগুলো ঘটে। তাহলে তাপমাত্রা, তাপের সাথে গতির সম্পর্ক আছে। তো ব্যাপক অর্থে আমরা এবার বলি, তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিদ্যার একটা শাখা, খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা। এই তাপগতিবিদ্যা অনার্সের উপরে 100 মার্কের একটা কোর্স আছে। আমাদের ইন্টারমিডিয়েটে এটার সামান্য একটা অধ্যায়। তাহলে এই একটা অধ্যায় যেখানে অনার্স লেভেলে 100 মার্কের একটা কোর্স আছে, ওকে সংক্ষিপ্ত করে কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে, যাতে এই লাইনে যারা পড়বে তারা আগে থেকে কিছু জেনে থাকে। তাহলে পদার্থবিদ্যার একটা শাখা, যে শাখায় তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর নিয়ে আলোচনা করে, সেটা হলো তাপগতিবিদ্যা। তাপীয় সমতা কি? তাপগতিবিদ্যার শূন্য সূত্র কি? তাহলে তাপীয় সমতা দুটা বস্তু, দুটা কলম, কালো কলম, লাল কলম, যদি পরস্পরের সংস্পর্শে আমরা আনি, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি এদের ভিতরে তাপের আদান প্রদান না হয়, তাহলে আমরা বলবো যে এটা হলো তাপীয় সাম্য অবস্থায় আছে, অর্থাৎ তাপীয় সমতায় আছে। তাহলে এই হলো তাপীয় সমতা, মানে তাপশক্তির কোনো আদান প্রদান ঘটবে না। এখন তাপশক্তির আদান প্রদান, এই একটা বস্তু, তাপ এক ধরনের শক্তি, আর শক্তি পরিমাপের একক হচ্ছে জুল। এখানে তাপশক্তি পরিমাপের পুরোনো একক ক্যালোরি। তাহলে ক্যালোরি বা জুল, তাহলে এখানে দুইটা একক হলো তাপশক্তি পরিমাপের, এটা হলো জুল আর এটা হলো ক্যালোরি। তাহলে এই দুটা বস্তু, এতে 500 জুল তাপশক্তি আছে, এতে 100 জুল তাপশক্তি আছে। আমরা এবার স্পর্শ করে দিলাম, তাপ যাবে কি যাবে না এক বস্তু থেকে, এটা কি আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো না। কারণ বলার জন্য আমাদের যেটা জানা দরকার, সেটা এই দুটা বস্তুর তাপমাত্রা কত। যদি তাপমাত্রা সমান থাকে, তাহলে তাপ এখানে এর চেয়ে অনেক বেশি থাকলেও তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে এই যে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে তাপ যাবে কি যাবে না, সেটা নির্ভর করে ওই দুই বস্তুর তাপমাত্রার উপরে। তাপমাত্রা যদি সমান থাকে, তাহলে এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ যাবে না। এটাকে বলা হয় তাপীয় সাম্য অবস্থা। এখন তাপ গতিবিদ্যার শূন্য সূত্র, এই তাপীয় সমতাটাই একটু ভিন্নভাবে নিয়ে আসা হয়েছে তাপ গতিবিদ্যার শূন্য সূত্র হিসাবে। তৃতীয় একটা বস্তু, এ হচ্ছে চেয়ার, এটা হচ্ছে তৃতীয় বস্তু। এই দুটা বস্তু, তাহলে এই দুটা বস্তু যদি আমরা তৃতীয় একটা বস্তুর সাথে সংস্পর্শে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি এরা তাপীয় সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ এই বস্তু থেকে এতেও তাপ যাচ্ছে না, চেয়ার থেকে এই কলমও তাপ আসছে না, কালো কলম থেকে চেয়ারে তাপ যাচ্ছে না,
চেয়ার থেকে কালো কলমও তাপ আসছে না। তাহলে আমাদের এই দুটা বস্তু তৃতীয় একটা বস্তুর সংস্পর্শে আনা হলো, এই ধরলাম এটা হলো তৃতীয় বস্তু। তাহলে এবার যদি তৃতীয় বস্তুর সাথে এই দুটা বস্তুর তাপের আদান প্রদান না ঘটে, তাহলে পরে আমরা নিশ্চিতভাবে বলে দেব যে প্রথম দুটা বস্তু এরা পরস্পরের সংস্পর্শে নাই, অথচ এরা তাপীয় সম অবস্থায় আছে। তাহলে তাপগতিবিদ্যার শূন্য সূত্রটি আমরা জানলাম। তাহলে তাপগতিবিদ্যার শূন্য সূত্র থেকে কি জানা যায়? তোমাকে যদি বলা যায় তাপগতিবিদ্যার শূন্য সূত্র থেকে তুমি কি জানতে পারবা? জানতে পারবো আমি যে দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে না নিয়ে এসাও ওই দুটা বস্তু তাপীয় সম অবস্থায় আছে কি না। তাহলে আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আরেকটা বস্তু নিতে হবে, তৃতীয় একটা বস্তু নেই। এই তৃতীয় বস্তুর সংস্পর্শে যদি আমরা ওই দুটা বস্তুকে স্পর্শ করাই, যদি তাদের ভিতরে তাপের আদান প্রদান না ঘটে, তাহলে আমরা ধরে নেব বা আমরা বলে দিতে পারবো যে প্রথম যে দুটা বস্তু ছিল তারা তাপীয় সম অবস্থায় আছে। এই হলো তাপগতিবিদ্যার শূন্য সূত্র। এখন তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম কি? তাহলে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম কি, কত প্রকার? তাহলে তাপগতীয় সিস্টেম এটা জড় বস্তু, যে কোনো গ্যাস জড় বস্তু। তাহলে একটা গ্যাসের আচরণ জানার জন্য পুরা গ্যাস নিয়ে পরীক্ষা চালানো সম্ভব না। ওর একটা নির্দিষ্ট অংশ নিয়ে তারপর পরীক্ষা নিরীক্ষা চালালেই পুরা গ্যাসের ধর্ম বলা যাবে, যেহেতু ওই সামান্য অংশটা ওর একটা অংশ। তাহলে একটা জড়বস্তুর সামান্য অংশ আমরা পৃথকভাবে নিলাম, গ্যাস একটা পাত্রে নিলাম, সেই পাত্র সিলিন্ডার হতে পারে, এটা পাত্র, এর ভিতরে জড়বস্তু নিলাম, ধরলাম এই জড়বস্তুটা হলো গ্যাস। এখন এই গ্যাসের আচরণ আমরা জানব, এটা একটা সিস্টেম। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে কোনো জড়বস্তুর উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য তার একটা সামান্য অংশ পৃথকভাবে একটা পাত্রে নেওয়া, সেই পাত্রটার নামই হলো সিস্টেম। এখন সিস্টেম কয় ধরনের? সিস্টেম তিন ধরনের। বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে এই হলো সিস্টেম। তাহলে আমরা এবার সিস্টেমগুলোর পার্থক্য জেনে নিই এবং সিস্টেমগুলা কোনটা কখন ব্যবহার হয়। দেখা গেল যে একটা পাত্র কখনো বদ্ধ সিস্টেম হয়ে যাচ্ছে, কখনো আবার তাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলতেছি, হ্যাঁ, কিন্তু তাকে আবার উন্মুক্ত বলতে পারি কিনা, এগুলো আমাদের এই সিস্টেমগুলা সম্পর্কে আলোচনা জানলেই আমরা সে সম্পর্কে ধারণা পেয়ে যাব। বদ্ধ সিস্টেম একটা সিস্টেম, তার চারিপাশে এটা আছে পরিবেশ। তাহলে একটা পরিবেশের ভিতরে সিস্টেমটা আছে। যদি এই সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি অর্থাৎ তাপ শক্তির আদান প্রদান করে, তাহলে যদি শক্তির আদান প্রদান করে তাহলে তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। বয়েলের সূত্র, চার্লসের সূত্র
চাপের সূত্র, এই সূত্রগুলো সবগুলো হচ্ছে বদ্ধ সিস্টেম নিয়ে আলোচনা করে। এই সিস্টেমগুলা, এই সূত্রগুলো সবগুলো হচ্ছে বদ্ধ সিস্টেমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। উন্মুক্ত সিস্টেম এগুলাতে ব্যবহার করা যায় না, বিচ্ছিন্ন সিস্টেমও এগুলাতে ব্যবহার করা যায় না। বিচ্ছিন্ন সিস্টেম ব্যবহার হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই বিচ্ছিন্ন সিস্টেমটা ব্যবহার হয় শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বদ্ধ সিস্টেম ব্যবহার হয় এই তিনটা প্রক্রিয়ায়। তাহলে বদ্ধ সিস্টেম নিয়ে আলোচনা হয় সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া এবং সমায়তন প্রক্রিয়া। বিচ্ছিন্ন সিস্টেম কাজ করে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে বদ্ধ সিস্টেমটা কি সিস্টেম? সে পরিবেশের সাথে শুধু তাপশক্তির আদান প্রদান করবে, হ্যাঁ, ভর অর্থাৎ এর ভিতরে জড় বস্তু আরো বেশি দিবা, তাহলে পরে আর হবে না। এই জন্য বিবৃতিতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, এগুলার বিবৃতিতে সবসময় বলা থাকে নির্দিষ্ট ভরের, ভর নির্দিষ্ট, অর্থাৎ ওই সিস্টেমের ভিতরে কখনো ভর দেওয়া যাবে না, অর্থাৎ পরিবেশের সাথে ভরের আদান প্রদান ঘটবে না, শুধু শক্তির আদান প্রদান ঘটবে। উন্মুক্ত সিস্টেম, যদি কোনো একটা সিস্টেম, ওখানে আমরা আরো গ্যাস দিলাম, গ্যাস দিলাম মানে হচ্ছে কি ভর দিলাম, এবং পরিবেশ থেকে তাপও নিল, এটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। তাহলে কোনো একটা সিস্টেমে যদি ভর এবং শক্তি দুটারই আদান প্রদান ঘটে, তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, যদি কখনো তাপশক্তি, গ্যাস কোনোটাই আদান প্রদান না ঘটে, সেটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। তো একটা সিস্টেম বদ্ধ সিস্টেম থেকে বিচ্ছিন্ন সিস্টেম এলা রূপান্তরের জন্য এই সিস্টেমগুলো নেওয়া হয় এরকম যে এটা হলো কুপরিবাহী পদার্থের তৈরি, কুপরিবাহী পদার্থের তৈরি, এটাও কুপরিবাহী পদার্থের তৈরি, এই অংশটাও কুপরিবাহী পদার্থের তৈরি, এটা সহজেই তাপের আদান প্রদান সুপরিবাহী। এরকম একটা যদি সিস্টেম নেওয়া হয়, ওই সিস্টেমটাকে আমরা সহজেই কখনো বদ্ধ সিস্টেম, কখনো বিচ্ছিন্ন সিস্টেম করতে পারবো। কিভাবে পারবো? দেখো, এই হচ্ছে একটা সিস্টেম। সিস্টেমটা একটা উত্তপ্ত বস্তু অথবা ঠান্ডা বস্তুর উপর রাখা হলো। উত্তপ্ত বস্তুর উপর রাখলে তাপ গ্রহণ করবে, ঠান্ডা বস্তুর উপর রাখলে তাপ বর্জন করবে। বদ্ধ সিস্টেম। এটা যদি কুপরিবাহী পদার্থের উপর এটাকে বসিয়ে রাখি, কুপরিবাহী 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 নিচের দিকেও কুপরিবাহী আসনের উপর প্রতিষ্ঠিত, বিচ্ছিন্ন সিস্টেম, শক্তির আদান প্রদান ঘটবে না। তার একটা সিস্টেম কখনো বদ্ধ হতে পারে, আবার তার মুভমেন্টের উপর আমরা তাকে আবার বিচ্ছিন্ন বানাতে পারি। তাপগতীয় স্থানাঙ্ক, এই একটা সিস্টেম। একটা সিস্টেমের সাথে অনেক ভৌত রাশি জড়িত আছে। যেমন যে আমরা যদি বলি এই ভৌত রাশি চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি ইত্যাদি, এই রাশিগুলো জড়িত। তাহলে এই যে তাপগতীয় স্থানাঙ্ক, এই তিনটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা হলো তাপগতীয় স্থানাঙ্ক। যেমন আমরা লিখি এক্স, ওয়াই, জেড, এটাকে বলা হয় তাপীয় অবস্থা, কোন একটা পদার্থের তাপীয় অবস্থা। হঠাৎ এখান থেকে তাপ দিয়ে দিলা, এটা সবগুলোর পরিবর্তন হলো, পিয়ন, ভিয়ন, টিয়ন, এটাকে বলা হয়
এটা হলো তাপগতীয় স্থানাঙ্ক। আর তাপ দেওয়ার ফলে আবার যে চেঞ্জ হলো পিভিটি থেকে পিওন ভিওন টিওন, এটা হলো তাপগতীয় প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এই যে তাপগতীয় প্রক্রিয়া, এক অবস্থা থেকে আর এক অবস্থা, এক তাপীয় অবস্থা থেকে আর এক তাপীয় অবস্থায় যাওয়া, অর্থাৎ কোনো একটা সিস্টেম সংকুচিত হওয়া অথবা প্রসারিত হওয়া। সংকুচিত হওয়া, প্রসারিত হওয়া মানে হচ্ছে এই রাশিগুলোর পরিবর্তন হওয়া। তাহলে এই রাশিগুলোর পরিবর্তন হলেই আমরা বলতে পারবো এটাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপ কি? কোন একটা বস্তু একক ভরের কোনো একটা বস্তু 1 ডিগ্রি একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কোনো একটা সিস্টেমে এম ভরের গ্যাস আছে, ওর আগে তাপমাত্রা ছিল, আমরা তাপ দিলাম, তাপমাত্রার পরিবর্তন হলো, তাপমাত্রার কতখানি পরিবর্তন হলো ধরলাম ডিটি, কতখানি তাপ দিলাম ধরলাম সিস্টেমটাতে ডিএইচ পরিমাণ তাপ দিলাম। তাহলে এই হলো একটা সিস্টেম। এই সিস্টেমে এর অভ্যন্তরীণ শক্তি ইউ, এখানে ডিএইচ পরিমাণ তাপ শক্তি দিলাম, এর তাপমাত্রা ছিল ধরলাম টি, পরে হয়ে গেল টি1, টি1 মাইনাস টি ডিটি। তাহলে এম ভরের কোনো একটা গ্যাসে ডিএইচ পরিমাণ তাপ শক্তি দেওয়া হয়, তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি। এটাকে আমরা এইভাবে লিখছি, এম ভরের গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিএইচ পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। একক ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে তাপ শক্তির প্রয়োজন হয় সেটা হলো ঐকিক নিয়মে খুব সহজে আমরা লিখতে পারি, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এবার মোলার আপেক্ষিক তাপ ধরলাম এতে এন মোল গ্যাস আছে, এন মোল গ্যাস আছে। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিএইচ পরিমাণ তাপশক্তির প্রয়োজন। আমরা এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপের সাথে মোলও জড়িত, আর আপেক্ষিক তাপের সাথে ভর জড়িত। এবার মোলার আপেক্ষিক তাপ সিভি, সিস্টেমটা তাপ দিলাম কিন্তু এর পিস্টনটা সরলো না, চাপ দিয়ে রাখলাম, আয়তন স্থির, এটাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আমরা খুব সহজেই বলতে পারি আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। দেখতে একই রকম হলো, দুটা কিন্তু ভিন্ন। চাপ স্থির রাখা হয়েছে, এর ভিতরে চাপ স্থির রাখতে হলে অবশ্যই পিস্টনটা সরে আসবে। দুটো ঘটনা ঘটবেই, তাপ শক্তি দিলাম, চাপ স্থির রাখার জন্য পিস্টনটা সরতেছে, আয়তন বাড়তেছে, ফলে এর তাপমাত্রা একই, চাপ একই থাকতেছে। সেই ক্ষেত্রে আমরা পেলাম সিপি ইজ ইকুয়াল টু 1/n ডিএইচ ভাগ ডিটি। ডিএইচ লেখা একই, প্রতীক দিয়ে লেখা হয়েছে, কিন্তু এটা বেশি লাগবে, কারণ এই ক্ষেত্রে এই তাপ শক্তি দুটো কাজে ব্যয় হবে।
হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি করবে, সাথে সাথে পিস্টনটা সরবে, সরলো মানে কাজ হবে। তাহলে এই ডিএইচ ডিএইচ একই লেখা হলো, এই ডিএইচ বেশি সিপির বেলায়। তাহলে এটা যদি বেশি হয়, ডিটি ডিটি এন এন সিপি গ্রেটার দেন সিপি। অনেক সময় এর ব্যাখ্যা চাই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক চেয়ে বড় কেন? একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে পরিমাণ তাপ শক্তি দিতে হয়, স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ শক্তি দিতে হয়। তাই সিপির মান বড়। কেন দিতে হয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। স্থির চাপের বেলায় পিস্টনটা সরে, কাজ করতে কিছু তাপ শক্তি ব্যয় হয়ে যায়, ফলে এখানে বেশি তাপ দিতে হয় একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে। তাহলে এই হলো তাপগতিবিদ্যার মৌলিক ধর্মসমূহ আমরা আলোচনা করলাম। এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা শূন্য সূত্র আলোচনা করলাম, এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দুইভাবে আসছে, জুল দিয়েছেন এবং বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছেন। জুল দিয়েছেন, যখন কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তখন কাজ তাপের সমানুপাতিক। কাজ তাপের সমানুপাতিক, ডব্লিউ ইকুয়াল টু জেএইচ। যে কে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, যে ইকুয়াল টু ডব্লিউ ভাগ এইচ। 1 ক্যালোরি তাপ শক্তি ব্যয় করে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতা 4.2 জুল পার ক্যালোরি বলতে আমরা কি বুঝি? 1 ক্যালোরি তাপ শক্তি ব্যয় করে 4.2 জুল কাজ পাওয়া যায়। তাহলে এবার জুলের সূত্রটা কি হলো? জুলের সূত্র তাপ শক্তির রূপান্তর। অনেক সময়তেই আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু এইচ। এটা কখন লেখা যায়? এই ক্ষেত্রে এটা হলো শক্তি ক্যালোরিতে পরিমাপ, এটা জুলে পরিমাপ। যদি দুটাই জুলে হয়, তাপ শক্তিও জুলে, কাজও জুলে, তাহলে এরা পরস্পর সমান। সমতা বিধান করার জন্য যে আনার দরকার হয় না। বিজ্ঞানী ক্লসিয়াস, তাহলে আগেরটা ছিল রূপান্তর। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্রটাকে একটু ভিন্নভাবে বললেন। একটা সিস্টেমে যদি ডিএইচ পরিমাণ তাপ শক্তি দেওয়া হয়, তাহলে এবারে এই সিস্টেমের আগে অভ্যন্তরীণ শক্তি ছিল, তাপমাত্রা বাড়লো, তাহলে অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা একটু আলোচনা করে দিই। কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে কি, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলার মোট গতিশক্তি হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। যেহেতু গ্যাসের অণুগুলার বিভব শক্তি নাই, আমরা নর্মালি জানি মোট শক্তি মানে বিভব শক্তি আর গতিশক্তি যোগফল। যেহেতু গ্যাসের অণুগুলার বিভব শক্তি নাই, মোট শক্তি মানে গ্যাসের গতিশক্তি, তাহলে এই গ্যাসের অণুগুলার মোট শক্তি হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। তাপ দিলাম, তাপমাত্রা বাড়লো, তাহলে তার গতিশক্তি বাড়লো, অভ্যন্তরীণ শক্তি এত হলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটাই হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিইউ। তাহলে এই একটা সিস্টেমে আমরা যদি তাপ দিই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, পিস্টন যদি সরে তাহলে কাজ হবে। বিজ্ঞানী ক্লসিয়াস বলল যে কোনো সিস্টেমে তাপ শক্তি দিলাম, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে ব্যয় হলো, আর কিছু বহিস্থ কাজ হলো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এটাকে বলা হয় শক্তির নিত্যতা।
কেন শক্তির নিত্যতা মেনে চলছে? কারণ শক্তি কোনো অংশে অপচয় ঘটেনি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, বহিঃস্থ কাজ হয়েছে, এই দুটার যোগফল এটা সমান। তাহলে শক্তির অপচয় নাই, শক্তির নিত্যতা। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা প্রকাশ করে। কোনটা? বিজ্ঞানী ক্লসিয়াসেরটা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। হ্যাঁ, কেমন লাগলো? হ্যাঁ, আশা রাখি তোমরা একটু মনোযোগ সহকারে বইয়ের থেকে একটু দেখবা, বুঝতে পারবা। অসুবিধা হলে জানাবা, আমি আলোচনা করে দেবো আবার। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই মহামারীর মাঝে।